কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল, আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। রাহুল ব্যানার্জির মারা যাওয়ার পর থেকে টলিউড ইন্ডাস্ট্রির একটা হুঁশ ফিরেছে বলতে গেলে, সো কল হুঁশ আমার মতে, তো সেটাই আমি বলবো। এরকম চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রির এই যে নাড়াচাড়া দিয়ে বসা এবং স্বনামধন্য ম্যাডাম সেনগুপ্ত অভয়ের পর যেরকম ভাবে শঙ্খফু দিয়েছিল, প্রত্যেকবার তার ক্যামেরার সামনে এসে কিছু একটা বক্তৃতা রাখতেই হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর স্বরূপ বিশ্বাস, দেব, এদের এত দরজা, একে অপরকে চোখে দেখতে না পাওয়া, ওকে নানা রকম কটাক্ষ ছুড়ে দেওয়া, আমরা তো কম দেখিনি এগুলো ভাই। এতবার এত অজস্রবার নিরাশ হয়েছে যে এবার বোধহয় হুঁশ খুললো, এবার বোধহয় কন্টেন্টে ফোকাস করলো, এবার বোধহয় আর্টিস্টদের নিরাপত্তায় ফোকাস করলো। এরকম প্রতিবারই কথা ঘটে, আদতে কিছু হয় না। তো এই জিনিসটাতে আমি কিছু বলতে পারছি না। ওরা দেখো উঠলে পড়ছে আর কি। আবার হঠাৎ করে তারা বললো যে কাজ বন্ধ, হ্যাঁ একদম বন্ধ। এবার হঠাৎ করে বলছে যে মানে যে আবার কাজ চালু, আবার কাজ চালু নিচ্ছি। আর ব্যাপার হচ্ছে এই যে তারা বলছে তারা এখন ছোট ক্রিয়েটার বা ছোট ক্রিয়েটার হিসেবে ভাবছে, আউটডোর ভাবছে। তো মানে স্টিরিওটাইপটা টোটাল ব্রেক করছে যে একটা হিরোর কতটা মানে সে নিজের জায়গাটাকে এক্সটেন্ড করতে পারে, যে কোনো ক্যারেক্টার সে করতে পারে। তাকে গুড লুকিং হতে হবে, তাকে মানুষের মতো দেখতে হবে, লম্বা চওড়া, এই জায়গাগুলো ভাঙছে না। কিন্তু দর্শক দেখতে পছন্দ করে না, এবং এইটা সাইকোলজিক্যালি দেখতে গেলে প্রত্যেকটা অডিয়েন্সের মধ্যে একটা সেট হয়ে যায় যে অ্যানাদার এপিসোড অফ পডকাস্ট। আজকের আমার সাথে রয়েছে টিম থেকে শাশ্বতদা, প্রথমবার আমার পডকাস্টে আসছে, এবং আমি শাশ্বতদার সাথে অনেকদিন ধরে কথা হয় পার্সোনালি, এবং মানে আমাদের হওয়ার কথা ছিল, বাট মানে অ্যাকচুয়ালি ব্যাটে বলে কিছুদিন হচ্ছিল না। তো এখন ফাইনালি হচ্ছে। আজকে আমার সাথে শাশ্বতদা আছে, এবং আছে হচ্ছে লোকে কি ভাববে থেকে প্রত্যয়দা, এবং সিনেগানি থেকে সৌভিকদা। তো আমাদের এইখানে মানে এই যে পডকাস্টে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা হ্যাঁ অনেক পডকাস্টে হয়তো কথা হয়েছে, বাট আমরা সেই জিনিসগুলোকে এমন এমন কিছু টপিক মানে তুলবো যেগুলো আর কি আমরা এর আগে এক্সপ্লোর করিনি আমাদের ভিডিওতে, ঠিক আছে। এছাড়াও আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, সেটা নিয়েও এখন রিসেন্ট টাইমে যা চলছে সেটা নিয়েও কথা হবে। সবার প্রথম যদি আমি হিন্দি সিনেমা বা সাউথের সিনেমার ক্ষেত্রে আসি, সবার প্রথম আজকের A22 অর্থাৎ রাকার একটা কিন্তু পোস্টার বেরিয়ে গেছে। আশা করি তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। তো পোস্টারটা তোমাদের সবাইকে, আমি সবার কাছেই আসবো, সবার কেমন লেগেছে যদি ছোট্ট করে বলো। সবার প্রথম যদি শাশ্বতদা বলো, তোমার কেমন লেগেছে পোস্টারটা? আচ্ছা, প্রথমেই থ্যাংক ইউ প্রীতিশের চ্যানেলে আমাদের প্রথমবার। আর আজকে থেকে আমরা শুধুমাত্র টিমে নেই, প্রীতিশ জানে, অভিজ্ঞতাও জানে, প্রত্যেকটাকেও বলছি টিম রিহ্যাশ হয়ে গেছে, কারণ ওই টিম নাম খুঁজলে পাওয়া যেত না, তো তাই। হ্যাঁ, এবার ডাইরেক্ট টপিকে ঢুকে যাই। আমার পোস্টারটা কিন্তু খুব ভালো লেগেছে। এটা হয়তো অন্য কোনো অ্যাক্টর থাকলে এই পোস্টারটা দেখলে খিল্লিও হতে পারতো, কিন্তু আল্লু অর্জুনের আগে একটা হিস্ট্রি আছে, ঠিক আছে। আল্লু অর্জুন প্রথম যখন একবার মেয়ে সেজেছিল তখন তাকে নিয়ে এক ধরনের খিল্লি হয়েছিল। তারপরে সে পুষ্পাতে নিজেই ওটা ব্রেক করেছে। এই ফিল্মটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আল্লু অর্জুন পুরো মানে স্টিরিওটাইপটা টোটাল ব্রেক করছে, যে একটা হিরোর কতটা মানে সে নিজের জায়গাটাকে এক্সটেন্ড করতে পারে, যে কোনো ক্যারেক্টার সে করতে পারে। তাকে গুড লুকিং হতে হবে, তাকে মানুষের মতো দেখতে হবে, লম্বা চওড়া, এই জায়গাগুলো ভাঙছে না। এই এই জিনিসটা পোস্টারটাতে খুব ভালো লেগেছে। তার যে নোটটা দেখিয়েছে, একটা অন্য ওয়ার্ল্ড নিয়ে ধারণা পাচ্ছি। এবার ওটা পোস্টার ইজ টু আর্লি টু সে, কিন্তু যত টিজার আসবে, ট্রেলার আসবে, আমরা বুঝতে পারবো যে কি কি ওটা ওখানে অ্যাটলি এবং আল্লু অর্জুন মিলে করতে চেয়েছে। এটা খুব ভালো কম্বিনেশন, দুজনে খুব ওয়াইল্ড। এটাই। এবার আমি আসবো হচ্ছে প্রত্যয়দার কাছে। আচ্ছা, শাশ্বতদা একটা খুব ভালো প্রসঙ্গ তুললো তার বক্তব্যের মধ্যে, যে এই যে একটা ইমেজ ক্যারি করা, সেটাকে অনেক হিরো চাইলে ব্রেক করতে পারে, বাট আমরা যেটা দেখছি মানে কিছু পার্টিকুলার এরকম স্টার রয়েছে, যেমন ধরো সানি দেওয়ালের কথা বলি। সানি দেওয়ালের কিন্তু এই অ্যাংরি ইয়াং ম্যান যে লুকটা, সেটা এখনো কাজ করে, ঠিক আছে। মাঝে সে একটু অন্য ধারার চেষ্টা করেছিল, বাট সেগুলো ওয়ার্ক করেনি। বাট দেখো, যেই সে ওই অ্যাংরি মোডে গেছে, তখন কিন্তু তার ক্ষেত্রে ওয়ার্ক করছে। সেম অ্যাজ রজনীকান্ত, তার ওই যে একটা মিনিট, জাস্ট হ্যাঁ হ্যাঁ, রজনীকান্তের যে ব্যাপারটা, রজনীকান্ত যে তার একটা ইমেজ রয়েছে, সে এখনো সেই সিনেমা মানে যে কোনো সিনেমা দেখো, যে তাকে অ্যাজ আ রজনীকান্ত সেইভাবে প্রেজেন্ট করে ডিরেক্টররা, ঠিক আছে, যেহেতু ফ্যান গেটার করতে হয় আর কি। তো এই পুরো বিষয়টা এবং আল্লু অর্জুনের সাথে যে পার্থক্যটা, এটা যদি তুমি আমাদের এখানে আলোচনা করো প্রত্যয়টা। দেখ, ডে বাই ডে প্রথমত প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তাদের সিনেমা যেরকম ইভলভ হয়েছে, প্রত্যেকে তাদের কন্টেন্ট নিয়ে ভেবেছে, হিরোরা তাদের নিজস্ব বডি, তাদের লুক নিয়ে চিন্তা ভাবনা করেছে। প্রথমে কিন্তু এত কিছু ভাবনা চিন্তা ছিল না। আগেকার দিনে যদি সাউথ বলি বা আমাদের বলিউড বলি বা আমাদের টলিউড বলি,
নায়করা কিন্তু এত বেশি কনসাস ছিল না তাদের চরিত্র নিয়ে বা তাদের দেখতে কিরকম লাগবে স্ক্রিনে। কিন্তু ডে বাই ডে একটা যেরকম ধারা এসেছে যে তাদের বডির উপর কাজ করতে হবে বা লুকটা আরো বেটার হতে হবে বা কন্টেন্টটাকে বেশি দমদার হতে হবে। এখানে তুই যে সানি দেওয়ালের উদাহরণটা টানলি, আমি বলবো সাপোজ ধর সেহবাগকে কিন্তু আমরা যখন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেখি, আমরা কিন্তু জানি সেহবাগ মোটামুটি ওই 5 ওভারের মধ্যে কিরকম একটা রান তার স্কোর থাকে, তার ব্যাটের গতি কিরকম থাকে। আজকে যদি সেহবাগকে বলা হয় তুমি রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটিং করো, তাহলে তো সেহবাগ তো সেটা করতে পারবে না। কেননা আমরা সেহবাগকে চিনি হচ্ছে তার ধোঁয়াদার ব্যাটিং এর জন্য। আমরা রাহুল দ্রাবিড়কে চিনি তার ধীরতা স্থিরতা, কতটা কাম থেকে সেই ব্যাট মানে পিচে সে ধরে থেকে খেলবে, ঠিক আছে। সানি দেওয়ালের ব্যক্তিত্বটা, তার অরাটা এরকম ভাবেই আমরা দেখেছি, সেটা জিদ্দি হোক, সেটা জোশ হোক বা অন্যান্য যে কোনো সিনেমায় তার ওই অ্যাংরি ভার্সনটাই, মানে তার যে রোমান্টিক যে ব্যাপারটা সেটা কিন্তু দর্শক দেখতে পছন্দ করে না। এবং এইটা সাইকোলজিক্যালি দেখতে গেলে প্রত্যেকটা অডিয়েন্সের মধ্যে একটা সেট হয়ে যায় যে আমরা কিন্তু এই নায়কটাকে আমরা সেইভাবেই দেখতে চাই, এবং দর্শকও কিন্তু পাশাপাশি সেই ব্যাপারটা নিয়ে এক্সাইটেড থাকে যে আমার প্রিয় নায়ককে আমি এইভাবে দেখতে চাই। ওকে, সাপোজ যেমন গাদার আসলো এত বছর পর, 26 বছর পর আসলো, আমরা কিন্তু কেউ এক্সপেক্ট করিনি যে গাদার এরকম একটা বেঞ্চমার্ক তৈরি করে দেবে, এরকম একটা কালেকশন করে দেবে। যদিও বা কন্টেন্টের দিক থেকে আমি বলবো গাদার খুবই খাজে একটা সিনেমা, কিন্তু ওইটাই যে একটা নাম, একটা ব্র্যান্ড ভ্যালু কতটা ইম্পর্টেন্স ফেলে, ঠিক আছে। এবং দিনের শেষে ওই যে বলে না যে ঘরে টাকাটা আমার আসছে কিনা, প্রডিউসাররা টাকাটা পাচ্ছে কিনা। কেননা যতদিন সানি দেওয়াল সিনেমার থেকে অব্যাহতি নিয়েছিল ততদিন কিন্তু সানি দেওয়ালকে কেউ পুচ্ছিল না বা তাকে কেউ সেরকম ভাবে কাজ দিচ্ছিল না, তাই না। আর এই যে সাউথের সরি বলাটা ভুল হবে, আমাদের বলিউড বা দেখবি টলিউড বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে একটা স্টিরিওটাইপ চিন্তা ভাবনা যে হিরো হতে হবে তাকে চকলেটের মতো দেখতে, তাকে দেখতে সুন্দর হতে হবে, তার ফিগার এরকম হতে হবে, লম্বা চওড়া। আমরা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে যেন ঢুকে যাই, আমরা এইভাবেই কল্পনা করি তার যেরকম ড্রেস আপ হবে, যেরকম লুক হবে, আমাকেও সেরকম রাখতে হবে, ঠিক আছে। আমরা যেমন রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী, এরা কিন্তু এই জিনিসগুলো, এই স্টিরিওটাইপ গুলো ব্রেক করেছিল একসময়, কিন্তু মানে পরিমাণে হয়তো এক্সাম্পল হয়তো কম। এটা তো পরিচালকরা এখন তাদের উপর এক্সপেরিমেন্ট করছে বলে। আজকে সেরকম পরিচালক যদি হয়, তাকে যদি একটা ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে আপনি আমার উপর সেই ট্রাস্টটা রাখুন বা বিশ্বাসটা রাখুন, আপনাকে এইভাবেই আমি পোর্ট্রে করব, এবং আপনি স্ক্রিনে জাস্ট আগুন লাগিয়ে দেবেন। রজনীকান্ত বা অন্যান্য অ্যাক্টরদের মধ্যে কিন্তু সেই একটা অরা কিন্তু আছে, তারা যখন স্ক্রিনে আসে সেই ব্যাপারটাকে, ছোট্ট একটা যে কোনো জিনিসকে এমন ভাবে প্রেজেন্ট করবে পাবলিক সেখানে। তুই নর্মাল একটা দেখ, জেলার 2 এর যখন ওই ফার্স্ট গ্লিমসটা যখন আসলো, ঠিক আছে, কি করেছে, কি নর্মালি করেছে, ওই হেঁটে আসছে চশমাটা খুলে, শুধু সাইডে করার পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোর, ওই সিনটাকে কোন লেভেলে নিয়ে গেছে। কিছু মেটাফোর ডায়লগ, ওই নেলসনের কিছু মেটাফোর ডায়লগ, কিছু কি বলেছে, একটা ডায়লগে কিছু বলেছে, কিচ্ছু বলে না। হুকুম বলেছে না, ওই যে শের আয়াক না কি একটা ডায়লগ ছিল সামথিং, কিছুই কিন্তু বলেনি, শুধু লুক আর ওই হাঁটা। তার মানে কি ব্যক্তিত্বটাই ওরকম ভাবে তৈরি হয়েছে, তাই না। তা আজকে সাউথের মধ্যে কিন্তু ওরকম স্টিরিওটাইপ চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই, নইলে বিজয় সেতুপতির মতো একটা লোক ওরকম একটা ফিগার নিয়ে খালি গায়ে সে রীতিমতো পারফর্ম করছে স্ক্রিনে, লোকটাকে দেখে শেখার আছে। তোমার ভেতরের যে কতটা এনার্জি আছে বা তোমার কতটা কি বলবো পোটেনশিয়াল আছে, ঠিক আছে, সেই যে বিশ্বাসটা তুমি স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারছো তোমার চরিত্রের মধ্যে দিয়ে। এটাই তো সবচেয়ে বড় বিষয়, যে তোমার মধ্যে সেই ব্যাপারটা কাজ করছে না, সেই জড়তাটা তোমার মধ্যে নেই, তাই না। পাবলিকও তাকে সেইভাবেই দেখতে পছন্দ। আজকে অ্যাটলিস্ট তাদের যখন আল্লু অর্জুনের এরকম একটা ব্যাপক একটা কোলাপ কিছু আসতে চলেছে, এবং যখন পোস্টারটা গতকাল যখন আমরা দেখলাম একটা হাতের একটা ছবি, ঠিক আছে, ওইটা দেখে ভেবেছিলাম ভাই এটা কি লেভেল আছে, এটা নেক্সট লেভেল কিছু আসবে। এবং আজকে যখন আল্লু অর্জুন ওরকম একটা লুক নিয়ে যখন আসলো, সিরিয়াসলি মানে বিয়ন্ড, মানে মানে কিছু একটা আসছে, কিছু একটা আসছে। ওকে, আর এই যে নামটার যে রেখেছে আমি দেখলাম যে রাকা, এটা কিন্তু কোনো ইংলিশ হরফে কিন্তু লেখা হচ্ছে না, মানে ইংলিশ হরফের যে স্টাইলটা সেই সেই ব্যাপারটা কিন্তু রাখছে না, মানে ইটালিয়ান টাইপ রাখছে। এবং এটা কিন্তু ওই ওয়ারিয়র টাইপ যাদের যে ব্যাপার স্যাপার গুলো আছে না, তাদের লেখার যে প্যাটার্ন গুলো থাকে
ওরকম হিসেবেই কিন্তু এই রাকা সিম্বলটাকে তারা রাখার চেষ্টা করেছে। এবং হতেও পারে যে রাকা একজন কোনো ওই কি বলবো কোনো ওয়ারিয়ার হবে, বা সে ওই কি বলবো ওই টুইলাইট সাগা ফাগা যারা দেখেছে না, ওই যে একটা চেঞ্জেস এর ব্যাপারটা ছিল। হ্যাঁ বল বল বল। কোনো রাকার আরেকটা মানেও আছে, মানে দেখো এই ফিল্মটার একটা আপডেট উঠে আসছিল না যে এটা আউটার ওয়ার্ল্ড এর গল্প, এলিয়ান স্পেসের গল্প হতে পারে, এরকম অনেকগুলো আপডেট ছিল না। তো রাকার একটা মানে হচ্ছে কি যে বাংলায় একটা শব্দ আছে দেখবে, সুহাসিনী রাকা, মানে হচ্ছে চাঁদ। ঠিক আছে, মানে যে চাঁদ মাটির মধ্যে আছে, ফুল মুন নাইট। হ্যাঁ, তো চাঁদও হতে পারে, রাকার একটা মানে চাঁদও হতে পারে। চাঁদ কি একটা উপগ্রহ, এরকম মাল্টিপল উপগ্রহ তো সব জায়গাতেই আছে, এইটাও একটা পসিবিলিটি আছে আর কি, তার জন্যই আমি একটু বললাম। বলো বলো বলো। হ্যাঁ হতে পারে। কেননা অ্যাকচুয়ালি যখন একটা কোনো কি বলবো কোনো একটা অবতারে যখন ট্রান্সফর্ম হচ্ছে, হয়তো কোনো একটা অবতারে ট্রান্সফর্ম হচ্ছে, বিশেষত এই রাত্রিবেলার ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফরমেশনটা দেখা যায়। বহু সিনেমা আগে তুই দেখবি ওই আশিকির যে ছেলেটা, ওই যে রাহুল রায়, হ্যাঁ রাহুল রায়, জুনুন 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 হ্যাঁ, রাহুল রায়ের একটা বাঘ সিনেমা হয়েছিল, ছিল, বাঘ হয়েছিল। বাঘ হয়ে যেত। জুনুন। ঠিক আছে, হ্যাঁ। এবং হাতে হয়ে ঠিক আছে। মনে হয় ছিল পূজা, মনে হয় নায়িকা ছিল, মানে যে পূজা এখন ছিল। রানাঘাটের যে মা। যাই হোক, তা কাইন্ড অফ ওরকম কিছু একটা হতে চলেছে, এবং সাইফাই এর উপরে তো নিশ্চয়ই কাজটা হবে অবশ্যই। এবার দেখা যাক ট্রেলার না আসলে বোঝা যাবে। প্রথমে যে অ্যানাউন্সমেন্ট ছিল ওখানে অনেক আর কি ফরেনার টেকনিশিয়ানস ছিল, ওখানে অনেক ভিজুয়াল কিছু স্পেকট্যাকুলার সেইভাবে রাখা হবে দেখাচ্ছিল জিনিসের মধ্যে। যাই হোক, হ্যাঁ, ওই যে হলিউডের সবচেয়ে বড় ভিএফএক্স কোম্পানি, কোথায় যেন নামটা আমার এখন মাথায় আসছে না, অ্যাটলি কথাটা বলেছিল। এবং সামথিং বিগ হ্যাজ বিন কুকিং, আমার সেটাই মনে হচ্ছে। এইটুকুনি। আচ্ছা সৌভিকদা, তোমাকে এই প্রসঙ্গে আসবো যে এই রাখার যখন পোস্টারটা এসছে, তুমি যদি দেখো বাংলারও একটা পোস্টার এসছে রাখা লিখে, মানে আর কি বেঙ্গলি রিলিজ হবে উইথ বেঙ্গলি হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে পুষ্পা টুরও এরকম একটা কথা হয়েছিল, বাট ফাইনালি ওটা হয়নি, ঠিক আছে, আমরা শেষ পর্যন্ত দেখতে পাইনি। তবে যদি এই সিনেমাটা রিলিজ হয়, এবং এই যে একটা মার্কেট তো অলরেডি সাউথের সিনেমা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, ভালো রকম মার্কেট রয়েছে, কারণ পুষ্পা টু তুমি যদি দেখো 40 ইয়ারের ওপর ব্যবসা করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে দাঁড়িয়ে যদি এরকম একটা সিচুয়েশনে এসে আবার বাংলায় ডাবে আনে, তাহলে কতটা চাপে পড়তে পারে টলিউড, মানে টলিউড কি আরো মানে কিভাবে, মানে একেই তো আছে আমরা বলতে পারি কমাতে, মানে আইসিইউ বেডে রয়েছে, এরপরে আর কি হতে পারে, তোমার কি মনে হয় সামনের দিনে? প্রথম কথা হচ্ছে যে এখানে বাংলা ডাবিং ইংলিশ করতে দেওয়া হবে না, ঠিক আছে। ঠিক কলকাতা নেড়ে ঠিক পলিটিক্স করে আজকে ঠিক দেওয়া হবে আর কি। আমরা পুষ্পা 2 এর বাংলা ডাবিং কিন্তু আমরা আজ অব্দি দেখতে পারি না, ওটিতে না কোথাও দেখতে পারি, রিলিজ তো হয়নি। দেখবো না, গানগুলো কিন্তু গান রিলিজ করেছে বা ছবিটা রিলিজ তো হয়নি, তো সুতরাং ওই আশা করে লাভ নেই যে এখানে রিলিজ হবে বলে। এবং হ্যাঁ, প্রথমে রিলিজ হবে না, আর বাংলা রিলিজ করবে না করো, এই ছবির যে কনসেপ্ট আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, যখন ছবি রিলিজ করবে এমনি চাপে পড়বে, অমনি চাপে পড়ে, সে বাংলা রিলিজ করবে একটু না করুক আর কি। কারণ বাংলা ছবির কন্টেন্টের এই মুহূর্তে যা অবস্থা, ঠিক আছে, মানে একদম বলতে গেলে গর্ধবের গন্ডদেশে ঢুকে বসে আছে, চলে গেছে আর কি একদম। তো সুতরাং তারপরে মানে আলোচনাটা চাপ তো খাবে, বিশাল চাপ খাবে আর কি। এবং যদি ওই সময় যদি কোনো ছবি মনে করে ভাবে যে আমি ক্লাসে যাব, ঠিক আছে, সে পুরো গেল, সে পুরো একদম সোজা বাংলা পুরো গাধার ঘাড়ে গেল পুরো একদম আর কি, কিছু করার নেই আর কি, ঠিক আছে। সুতরাং এখানে বাংলা ডাবিং আটকিয়ে আলাদা করে কোনো লাভ কিছু নেই, ছবি যে ভাষায় সেই ভাষাতেই মানে ছবি এঁকে চলে যাবে। অ্যাকচুয়ালি দেখবে, আমি এই কথাটা যখন বললো বাংলা ডাবিং এর কথাটা, রিসেন্ট টাইমে দেখছি কান্তারা থেকে শুরু করে অন্যান্য সিনেমারও কিন্তু বাংলায় আনার চেষ্টা করছে। কিন্তু এটা বুঝতে পার্টি পলিটিক্স কিভাবে আটকাবে না আটকাবে এটা পরের বিষয়। প্রথম কথা, যে কোনো দেখবে যখন কোনো ডাবিং হয়, স্পেশালি বাংলার ক্ষেত্রে, সেটা খুব বাজে হয়। যদি হয়েও থাকে দেখতেই চায় না, জানো তো, আমাদের দেওয়া হয়, চাইবেই না। মনে হয় এমন কোন লোক এক্সিস্ট করে না যে হিন্দি বুঝবেন, এটা তো হতেই পারে, হিন্দি বোঝে না এমন লোক নেই। এবং বাংলায় যদি হিন্দির একটা ডায়লগের মধ্যে যদি যেই ইম্প্যাক্টটা থাকবে, বাংলায় কিন্তু সেই ডায়লগ গুলোর মধ্যে সেই ইম্প্যাক্টটা কিন্তু পাওয়া যাবে। যদি বাংলায় লোকে দেখতে পছন্দ করবেন, এটা কত মন।
nobody interested that kind of আচ্ছা, প্রত্যয়দার কথা ধরেই জাস্ট একটা কথা বলছি। এই যে প্রত্যয়দা যে কথাটা বললো এটা একেবারেই ঠিক। ধর আজকে হিন্দি ছবি বেরোলো প্রীতিশ, যে একটা হিন্দি ছবি বেরোচ্ছে, সেই হিন্দি ছবিটা কেন তামিল, তেলেগু, মালায়ালাম এরকম হয়, সেটার কারণ ওখানের অডিয়েন্সের মধ্যে হিন্দি ভাষার প্রচলন কম, অনেকে হিন্দি বোঝেও না এবং হিন্দিতে আগ্রহও রাখে না। বাংলার ক্ষেত্রে সিনারিওটা এরকম নয়, বাংলার সবাই হিন্দি বোঝে এবং আমি গ্যারান্টি দিচ্ছি যদি বাংলাতে যদি ডাবিং হয়ও, তারপরেও দেখবি যখন ডাবিংটা হলো বেরোলো, সাপোজ একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন হলো, আমরা নিজেরাই খিল্লি করবো, নট অনলি আস, পুরো অডিয়েন্স খিল্লি করবে যখন মানে একটা সাউথের হাই অকটেন ডায়লগের বাংলা ডাবিং হবে, ওটা ম্যাচ করবে না। ওটা কালচারাল, ওই মনে আছে পুষ্পার ওই গানটা ছিল, থাপ্পড় ওই টুপি টাপি থাপ্পড় পড়বে রাজা, কিরম অদ্ভুত লেগেছিল শুনতে, কিন্তু ভালো রাইটার লিখেছে, কিন্তু সেটা তো লিখেছে। একটা গানটার মধ্যে কোনো সেই ব্যাপার ছিলই না, তাহলে হাস্যকর একটা Actually, আমাদের কি আমাদের এখন না বাংলা film গুলো exact আমাদের কি বাংলা film গুলো translate করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কি বলছো বল। আমি বলছিলাম যে যে যেটা আমার সমস্যা কি যে আমাদের না যখন ডাবিং যখন হয় ডায়লগ গুলো এক্সাক্ট ট্রান্সলেট করে দেওয়া হয়, আমাদের ডায়লগ লেখা কিছু হয় না। আমি এটাই বলতে চাইছি আর কি, সমস্যা এই জায়গাতেই হয়, যেখানে শুনতে তো ফানি লাগে আর কি। এটা তো মানে অমিতা ইংলিশ ডাবে হিন্দি ভার্সনটা ওরকম সেম করে। লিটারালি অনুবাদ করে দেয় বেসিক্যালি। কোনো মানে ডাবিং করতে গেলে ভাবানুবাদ করতে হয় যে ওই কনটেক্সটে ওই ডায়লগটা কি করে পুট হবে। তুই যে ডাইরেক্ট এরকম পুরো এ টু জেড করে দিস, খুব চাপ হয়ে যাবে। বাই দ্য ওয়ে কোইন্সিডেন্টালি আজকের আমার ডাবিং পড়েছিল, ঠিক আছে, 5 মার্কসের একটা কোশ্চেন ডাবিং ছিল। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে মুভ করব, সেটা হচ্ছে রামায়ণের টিজার এসেছে রামা, সেটা তোমরা সকলে দেখেছো, সকলে রিভিউও করেছো তোমাদের চ্যানেলে। তো রামা দেখার পর একটা বিশাল পরিমাণে ক্রিটিসাইজও হচ্ছে, একটা দল পুরো ক্রিটিসাইজ করছে বিকজ অফ দ্য ভিএফএক্স, এবং আর একটা দল আছে আবার হচ্ছে সেই আবার একই ন্যারেটিভ ঘোরাচ্ছে যে ভাই রাম হিসেবে মানায়নি রামায়ণকে, এই মানে রণবীর কাপুরকে, অন্য কেউ হলে ভালো হতো, অমুক হলে ভালো হতো, সে হলে ভালো হতো, এই ধরনের একটা ন্যারেটিভ আবারও সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এই হোল পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত? সবার কাছে আমি যদি প্রথম যদি আমি ইয়ের কাছে আসি, প্রত্যয়ের কাছে আসি। দেখ, প্রথম কথা হচ্ছে এখন সোসাইটি বা সোশ্যাল মিডিয়া যেভাবে ওয়ার্ক করে না, এখন তুই যদি ভালো থাকিস সেই ক্ষেত্রেও তোকে কথা শুনতে হবে, তুই যদি মাঝামাঝি থাকিস সেই ক্ষেত্রেও কথা শুনতে হবে, তুই যদি একদম নেগেটিভ থাকিস বা চুপ থাকিস সেই ক্ষেত্রেও তোকে কথা শুনতে হবে। এখন মানুষের যেহেতু সংবিধানের নিয়ম অনুযায়ী আমাদের একটা সার্বভৌম ক্ষমতা আছে, আমাদের একটা রাইটস আছে বলবার, একটা বাক স্বাধীনতার অধিকার রয়েছে, আমাদের তো একটা আর্টিকেলের এক একটা ধারা আছে, সেই ধারায় লেখা আছে কোথায় বাক স্বাধীনতার অধিকার আছে, কোথায় আমাদের এই একত্র হেনা তেনা প্রচুর আছে, অনেক কিছু আর্টিকেলে। তা বিষয়টা হচ্ছে দেখ, সাবজেক্টটা তো বিরাট বড় এবং এটা আমাদের হিন্দু কালচারের সাথে এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। প্রথমত যারা বক্তব্য রাখছে, খারাপ পরের বিষয়, তারা কয়জন রামায়ণ সম্পর্কে অবগত। আমি বলছি না কতটা পড়েছে, অবগত। পড়া এক জিনিস, অবগত হওয়া কিন্তু আরেক জিনিস। অবগত মানে হচ্ছে তুমি সেই জিনিসটা যে তোর চরিত্র সম্পর্কে ধারণা, বা সেখান থেকে তার মূল উৎস কিভাবে তৈরি হয়েছিল, সেখানে কোন কোন চরিত্রের কতটা তোর উদ্ভব থেকে শুরু করে, তার কৃতিত্ব থেকে শুরু করে, তার বিয়োগান্তক চরিত্র থেকে শুরু করে প্রচুর কিছু আছে। রামায়ণ তো আমাদের জীবনের সাথেই তো জড়িত, এবং রামায়ণের যে পরিমাণ শাখা প্রশাখা রয়েছে, ওকে, অ্যাজ ইউজুয়াল সেরকম কিন্তু মহাভারত, যেটা কিন্তু আমাদের জীবনের সাথে কিন্তু জড়িত। এবং যেটা বলা হয়, তুমি তোমার জীবনে ক্রাইসিস সিচুয়েশন বা খুব ডাউন যদি চলে যায় তোমার, সেই ক্ষেত্রে তুমি গীতা পড়ো। লোকে বলে না গীতার এই যে শ্লোক, এই যে কথাগুলো, লোকে তো এমনি এমনি এই মহাকাব্যগুলোকে এত প্রাধান্য দেয় না, এগুলোর অনেক ব্যাপার আছে, ঠিক আছে। এখন তো বিষয়টা হচ্ছে কি, লোকে সাধারণত এই জিনিসগুলো পড়ে না, কেননা চর্চাও করে না। এগুলো জানলে বা ইয়ে করলে তবে একটা আলাদা বিষয় হবে। যাই হোক, সেটা তো পড়াশোনাটা তো পরের বিষয় গেল। কিন্তু বিষয়টা হচ্ছে দেখ, আজকে যদি এখানে যদি অন্য স্টার্ট করতো সেই ক্ষেত্রেও কথা হতো। কিন্তু আমি যদি বলি, যদি কারোর ফ্যান না হয়ে যদি বলি, আমি ধর এখানে যে কোনো একটারই করুক না কেন, আমি কারোর ফ্যান নয়, কিন্তু এই চরিত্রটার জন্য যেই অ্যাক্টরই যে পরিমাণ পরিশ্রম দিয়েছে, তার যতটা ডেডিকেশন, সেটা তো দেখা গেছে। এই যে কতগুলো এক্সারসাইজ ফেক্সাইজ, এটা কিন্তু কম কথা না। একটা অ্যানিমেলের মতো একটা চরিত্রের সন্দীপ রেড্ডি বাংলার সাথে করার সময় সে তার
বডি নিয়ে যেরকম ভাবে কাজ করেছে, এবং দেখবি আমির খানও কিন্তু প্রচুর সিনেমায় আছে, গজনিতে যেরকম ট্রান্সফর্ম করেছে, তারপরে যখন দাঙ্গলের মতো একটা সিনেমা করছে সেখানে ট্রান্সফর্ম করছে, সেখানে 3 মাসে সেই পেটে বুড়ি ফুড়ি নিয়ে, তারপরে সেখান থেকে আবার চেঞ্জ হয়ে আবার একটা বডি বিল্ডিং এ শিফট হয়ে যাচ্ছে। নট ইজি জোক 4 মাসের মধ্যে ওরকম একটা বডি তৈরি করা, ওকে, তারপরে পারফরমেন্স তো আলাদা। সুতরাং রামের মতো চরিত্রটাকে হয়ে আসার জন্য, এবার রাম হিসেবে অনেকে হয়তো বলতে পারবে যে রাম তো অ্যাকচুয়ালি বেসিক্যালি তো কৃষ্ণের একটা অংশ, বা কৃষ্ণের যেহেতু একটা বর্ণ লীলাভ ছিল, ঠিক আছে, সেই হিসেবে রাম এত ফর্সা কেন? তাহলে তোমরা ভাই সিনেমা তাহলে দেখছো কেন? সিনেমা কিসের সাথে পরিচয় করায়, তাই না? এখন যদি প্রত্যেকটা বিষয় নিয়ে যদি এরকম বোকা বোকা যুক্তি বা বোকা বোকা জিনিসপত্র লোকজন যদি কমেন্ট পাস করতে থাকে, এখন তো আর সেই নেই যে সারাক্ষণ 24 ঘন্টা বসে actually তো বাস্তবে দেখেনি সে ফর্সা ছিল না শ্যামবর্ণ ছিল, সেই বিষয়টা নিয়ে লোকের কিন্তু ধারণা নেই। এটা না, প্রচলিত লেখা তো আছে, লেখার মধ্যে অনেকগুলো জায়গায় মেনশন আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ যেমন লেখা আছে। অমিশ ত্রিপাঠীর একটা, আমির যেমন রিসেন্টলি তোমরাও পড়ো, ওই অমিশ ত্রিপাঠীর একটা রামায়ণ আছে, মানে রামায়ণ বলবো না, রামচন্দ্র সিরিজ। অমিশ ত্রিপাঠী হচ্ছে রিসেন্টলি মাইথোলজির উপর, শিবের উপরও লিখেছেন, শিবা ট্রিলজি। ওই ওনার একটা সিরিজ আছে, সিরিজটার মধ্যে, হ্যাঁ, আর রামটা হচ্ছে রাম স্কিয়ান অফ ইক্সবাকু, মানে রাম ইক্ষুবাকু বলে একজনের বংশধর। সেই ওই বইটার মধ্যেও কিন্তু রাম মানে স্কিন টোনটা কিন্তু শ্যামবর্ণই দেয়া আছে, বাট সেটা মানে সমস্যার কারণ হওয়ার কথা না, কারণ যে সবচেয়ে বেশি এক্সেপ্টেড রাম হিসেবে অরুণ গোবিল, সে তো ফর্সা। এবং রামায়ণ নিয়ে প্রচুর থিওরি আছে। আমাদের এখানে আমরা যে গল্পটা পড়েছি, এবার একটা কেরালার মতো জায়গায় গিয়ে সেখানে একটা রামায়ণের একটা আলাদা স্টোরি, একটা আলাদা ভার্সন। একদম। এরকম প্রত্যেকটা স্টেটে রামায়ণের এক একটা ভার্সন আছে। এবার কোন ভার্সনটাকে দেখানো হচ্ছে, যেটা আমরা পড়ে এসেছি, ভারতীয়রা যেটা পড়ে এসেছি। এবার যদি রাজ্যভিত্তিক যদি রামায়ণ যদি পড়ি, তাহলে সেটার অনেকগুলো খণ্ড আছে, ওগুলো তো ইয়ে করা যাবে না। এক একটা জায়গায় রামায়ণের এক একটা ভার্সন আছে, তাই না? এবার যেরকম ভিজুয়ালস, তারপর হচ্ছে নীতিশ তিওয়ারির মতো এরকম একজন পরিচালক, তার উপর এতটা তো ভরসা রাখাই যায়। এরকম যেভাবে ভিজুয়ালস গুলো দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে হ্যান্স জিমারের মিউজিক, প্লাস হচ্ছে এআর রহমান, সেই পুরো ব্যাপারটাকে এত সুন্দরভাবে এত গ্র্যান্ড স্কেলে দেখাচ্ছে, দেখতে কত ভালো লাগছে। এবং আমরা তো মানে কথাবার্তাও বলছিলাম যে যে আমি তো এই সিনেমাটা ডেফিনেটলি আইম্যাক্সে আমি এক্সপেরিয়েন্স করবো। এই সিনেমাটা আইম্যাক্সেই দেখা, আইম্যাক্সে আরেকটা সিনেমা চলছে, আইম্যাক্সে আরেকটা সিনেমা চলছে, কিন্তু এখানে রিলিজ করেনি। তোমরা যদি কেউ না দেখো, অবশ্যই দেখো, প্রজেক্ট হেল মেরি, অসাধারণ কাজ হয়েছে। হ্যাঁ, প্রজেক্ট হেলমেট দেখেছি। দারুণ কাজ হয়েছে। তো আইম্যাক্সে, সাউথ সিটি আইম্যাক্সে আছে কিন্তু। নেই নেই নেই, ওটা আইম্যাক্স স্ক্রিনই নয়, আমি তো কাল সাউথ সিটিতেই দেখলাম। যাক, রামায়ণে ফিরে আসি, রামায়ণে ফিরে আসি। হ্যাঁ, তো ওটাই হচ্ছে ব্যাপার। বাইরে শাশ্বততা না ফ্রিজ হয়ে গেছে, জানো তো? না না, এখানে তো দেখাতে চলছে। আমার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। না না, এই সিনেমাগুলো আইম্যাক্স এ ডিজার্ভ করে। এবং যেটুকুনি গ্লিমস এসেছে প্রত্যেকটা পোর্শনে, আমার তো যতগুলো পোর্শন, আমার তো প্রত্যেকটা পোর্শনই খুব ভালো লাগছে। এবং যদিও বা রাবণ চরিত্র হিসাবে ইয়াশকে সেরকম ভাবে হয়তো দেখতে পারিনি, কিন্তু যেটুকুনি লুক ব্যাক সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাটা যেরকম ভাবে প্যান অ্যারাউন্ডে ঘুরছে, যেরকম ভাবে ইয়াশের ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে, ওই রথটাকে যেরকম ভাবে বানানো হয়েছে, সাজানো হয়েছে, ওই জায়গাটা মানে দারুণ লাগছে, দারুণ। এবং লাস্টের ওই যে সিকোয়েন্সটা, মানে ওই সিনটা যেখানে রাম মানে ব্যাক সাইডটা দেখাচ্ছে, রামের বিকেলে সন্ধ্যে যে গধূলির টাইমে যে সিনটা ছিল, একদম একদম দারুণ দারুণ কাজ হচ্ছে। ওভারঅল খুবই ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে আমার টিজারটা। আচ্ছা, সেইটুকু। সৌভিকদের কাছে এবার আসবো। সৌভিকদা, তুমি বলো, এই যে বারাণসী ভার্সেস রামায়ণ একটা ন্যারেটিভ চলছে, সেইটা নিয়ে তোমার কি বক্তব্য? এই যে সাউথ ভার্সেস বলিউড আবারও হচ্ছে। দেখ, ব্যাপারটা হচ্ছে এই নয়টা চলার কারণ হচ্ছে যে, যেহেতু রাজামৌলির বারাণসী ছবিটার মধ্যে রামায়ণের পোর্শনে সেইখানে ন্যারেটিভটা চলছে। এবার এখানে বলে রাখি যে, প্রথম কথা হচ্ছে যে বারাণসী ছবিটা কিন্তু পুরো রামায়ণের সঙ্গে রামায়ণের একটা অংশ মাত্র থাকবে, আর এটা কিন্তু রামায়ণ, সুতরাং তুলনাটা প্রথম কথা এখানে আসেই না। ঠিক আছে, এখানে অল্টারনেটিভ চলে না। এবার আরেকটা দিক বলবো, সেটা হচ্ছে যে অনেকটা দেখছি যে এই আদিপুরুষ যদি পড়েছিল সাউথের স্টার আর কি, তার সাথে তুলনা টানছে, তার সঙ্গে তুলনা হয় না, কারণ আদিপুরুষ ওটা রামায়ণ ওটা হয়নি। মানে ওই রাবণের মাথা হয়ে গেছে ডবল ডেকার বাস,
আর ওই সাপ এসে মানে রাবণকে মালিশ করে, দেখে তো মনে হচ্ছে যে দুজন সাপের সঙ্গে রাবণ মানে ঘপাঘপ সেক্স টেক্স করছে কিনা, এরকম দেখে ফিল হচ্ছিল আর কি। তো তার সাথে সৌভিকদা, ছি 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 ছি। ছবিটা একটু এটা আমাদের বিগেল বল না। বলো বলো। হ্যাঁ যাই হোক, ওটা থাকবে হ্যাঁ। তো যাই হোক, ছবিটার কিছু মুখে আটকাচ্ছে না এবারে, ছবিটা আলাদাই আটকাচ্ছে। হ্যাঁ মানে তার সাথে তুলনা কখনোই হয় না। আবার অনেকে দেখছি যে আবার তুলনা মানে খারাপ বলছে, আর যে তুলনা করছে কিসের সঙ্গে, যে রামায়ণ সিরিজে রামায়ণ বানছে তার সাথে তুলনা করছে, দারুণ করে মানাচ্ছে না, তুলনা কারোর সঙ্গেই হয় না। ব্যাপার হচ্ছে আদিপুরের একটা শিট ছিল, মাস্টার শিট ছিল, ওদের মাস্টার পিস ছিল, এটা তার মাঝামাঝি কিছু একটা প্রোডাক্ট হয়েছে আর কি, ঠিক আছে। সুতরাং এই তুলনা এখানে একদমই চলে না, এখানে একদম আর কি। আর আমরা এখন আবার খারাপও হতেই পারে, খারাপ হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, সমস্যার কথা হচ্ছে আমার প্রবলেম হচ্ছে নমিত মালহোত্রা লোকটাকে, এই এত আগডুম বাগডুম আজাইরা কথা বলে রেখেছে, 4,000 কোটি টাকা বাজেট, হ্যান ত্যান একদম বলে রেখেছে। আমার সন্দেহ এখানে ডাকছে যে অ্যাকচুয়ালি লোকটা কি করেছে। মানে এই যে ডিএইচ কোম্পানি, ডবল নেটিভ কোম্পানি, যারা ডিএনএ ছবিটা কাজ, যারা 8টা অস্কার পেয়েছে, তাদের জীবনে ভীষণ লোকের অবজেকশন থাকবে কেন? ঠিক আছে, আমার কথা হচ্ছে এখানেই, তার মানে তাদেরকে নিশ্চয়ই কাজ করে দেওয়া হচ্ছে না, এটা কিছু হবে, বা এখানে নিশ্চয়ই নাম শোনা যাচ্ছে না কেন, তার ভূমিকা কোথায় এখানে? তুমি তো টাকা ঢালোনি। হ্যাঁ ওটাই ব্যাপার। তুমি টাকা ঢালোনি, আমি তো জানি খারাপ হলে খারাপ বলবে, সোজা কথা। আর 200 টাকা হয়তো তোমার পকেট থেকে যাবে, এই আর কি হবে, সেটা হচ্ছে ব্যাপার, ওটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এবার দেখা যায় বাকি প্রোডাক্ট কিরকম কি হয় না হয়, এটাই। আচ্ছা, শাশ্বত, তোমার কি বক্তব্য এই পুরো বিষয়? রামায়ণের কোনো প্রবলেম নিয়ে নাকি গোটা ওভারঅলটা নিয়ে? ওভারঅলটা নিয়েই বলো। আচ্ছা, আজকেই আমাদের চ্যানেলেও একটা পডকাস্ট বেরিয়েছে কাইন্ড অফ রামায়ণের উপরেই। যাই হোক, রামায়ণ নিয়ে যেটা বলার, আমার টিজারটা মোটামুটি ভালো লেগেছে। কিছু জিনিস নিয়ে আমার সমস্যা রয়েছে, যেরকম হচ্ছে কিছু জায়গায় এআই সিন আছে, বাট এটা আমার মেইন মানে ভিজুয়ালটা আমার সমস্যার কারণ হয়নি। আমার যেটা মনে হয়েছে যে অ্যাপ্রোচটা প্রচন্ড বেশি মানে পাশ্চাত্য আর কি, মানে হলিউড একটা অ্যাপ্রোচ। যে ভিজুয়াল গুলো দেখতে পাচ্ছি খুব ভালো, যে মিউজিকটা শুনতে পাচ্ছি হেন্স জিমারের ওয়ারের আগে পর্যন্ত, সেটাও অসাধারণ। এবং অ্যাকচুয়ালি এপিক ফিল্মে এরকমই হয়, মানে সেটা মানে মেল গিবসনের ছবি হোক বা যেরকমই, মানে ট্রয়ও যদি দেখা যায় পুরো ওরকমই করা হচ্ছে, কিন্তু অ্যাপ্রোচটা যেন অনেক বেশি হলিউড সেন্ট্রিক। তো আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সের একটা সার্টেন কাইন্ড অফ মাসালা পছন্দ বেশি, এবং রাজামৌলি খুব রিয়েল লোকেশনে শুট করতো। এইটা আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কি যে এখানে কোনো রিয়েল লোকেশন নেই, মানে দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি সিনথেটিক অ্যান্ড আর্টিফিশিয়াল, সেটা তুই বুঝতে পারবি। মানে কি বলবো, খুব ভালো ভিজুয়ালি, খুব ভালো, কিন্তু ভিজুয়ালি কোথাও রিয়েলিটির সাথে যোগাযোগটা একটু কম। যেমন ধর রাম যেখানে প্রণাম করছে, সেই জায়গাটাও ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই আর্টিফিশিয়াল, এটা বোঝা যায় আর কি। এইটা আমার একটু অসুবিধা লেগেছে। আমার মনে হয় ওইগুলো যদি ন্যাচারাল লোকেশনে হতো আরো বেশি জমতো, বাট ভালো লেগেছে। এবং রণবীর কাপুরকে নিয়ে যেটা বক্তব্য, রাম কিন্তু সৌম্য এবং এই কথাটা আমি এগ্রি করছি শাশ্বত, কেননা এই কথাটা যে বললি, কেননা লাস্টে যখন ওই শটটা যখন দেখাচ্ছে যে হরিণকে ধনুক দিয়ে মারছে, এবং জলের মধ্যে ও যখন এই যে হাতটা দিয়ে যখন ইয়ে করছে, পুরো যে সাইড যেটা দেখা যাচ্ছে সবকটাই কিন্তু মোটামুটি রিয়েল লোকেশন, কিন্তু খুব বেছে আমি একটা জায়গায় দেখছিলাম, দ্বিতীয় শটে আমি জানি না ওটা অ্যাকচুয়াল কিনা, কেননা দেখে মনে হচ্ছে পাহাড়ের একটা চূড়ার একটা ছোট্ট টিলা মতো অংশে এক পাশে ঝর্ণা বলছে, ওখানে রণবীর কাপুর দাঁড়িয়ে আছে এবং চারপাশে ক্যামেরা দেখা যাচ্ছে। আমার মনে হয় ওই শটটাই একমাত্র রিয়েল লোকেশন, আর বাকি সব গ্রিন স্ক্রিন এটা ওটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউ কর। ওটা আরেকটু এলে আমরা আরো বেশি বুঝতে পারবো। বাট রণবীর কাপুর নিয়ে যেটা কথা, দেখো আমাদের দেশে সোশ্যাল মিডিয়া আছে, সবাই সবার মতো ওপিনিয়ন দেবে, যার ফেভারিট হিরো সে বলবে তাকে বেশি রাম মানাচ্ছে। ইভেন লোকে বলে প্রভাসকেও খুব ভালো রাম মানাতো, বাহুবলীতে তুমি প্রভাসকে দেখে নাও কত সুন্দর লাগে। কিন্তু দিস ইজ নট দ্য থিং। রাম আসলে মানে রাম কিন্তু যুদ্ধের প্রতীকের চেয়েও বেশি সৌম্য এবং শান্তের প্রতীক, যার মধ্যে একটা কামনেস আছে, যে ভাবে অনেক কিছু, এবং প্রতিটা জিনিস, রাম ইজ দ্য ম্যান অফ ধর্মা অ্যান্ড লজ। এটা মানে প্রতিটা বইতে লেখা আছে যে ম্যান অফ ধর্মা অ্যান্ড লজ, কিন্তু ধর্মকে এবং ন্যায়কে সবার আগে প্রাধান্য দিত। তো সেই জায়গা থেকে যে শান্ত হওয়াটা দরকার, যে কন্ট্রোলড ইমোশনটা দরকার, আই গেস রণবীর ইজ পারফেক্ট চয়েস ফর দ্যাট। মানে দেখতে গেলে অবশ্যই অরুণ গোবিলের কম্পারিজনটা বাইরে রাখতে হবে, কারণ ওটা সবার ফেভারিট নস্টালজিয়ার পার্ট। বাট
যদি আমরা মানে নিউট্রাল হয়ে বিচার করি, অবশ্যই রণবীর কাপুর ভালো চয়েস। মানে বাকি কন্ট্রোভার্সি বাদ দিলাম, এই বিফ কন্ট্রোভার্সি বা এই জাতীয় যে সমস্ত কথাবার্তা, এগুলো তো কিছু বলার নেই। আচ্ছা এটাই। আচ্ছা, এবার আমরা ওই বাংলার এতে মুভ করবো, যে নতুন কন্ট্রোভার্সিটা হচ্ছে। আচ্ছা, মারা যাওয়ার পর থেকে টলিউড ইন্ডাস্ট্রির একটা হুঁশ ফিরেছে বলতে গেলে, সো কল হুঁশ, আমার মতে তো সেটাই আমি বলবো। ঠিক আছে, তারা বিভিন্ন রকম মিটিং থেকে আরম্ভ করে, বিভিন্ন রকম সভা থেকে আরম্ভ করে ইয়েদের সামনে, মিডিয়াদের সামনে করছে, অনেক রকম রুল মানে আর কি তারা পেশ করেছে, যেরকম 72 ঘন্টার মধ্যে দেব বলি, রঞ্জিত মল্লিক বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি বলে, এরা বলেছে যে 72 ঘন্টার মধ্যে যারা যারা বয়কট হয়ে আছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, যে যে অ্যাক্টর বা পরিচালক বা প্রযোজক, তারা আবার ফিরবে। ঠিক আছে, সেটা নিয়ে ভাবা হচ্ছে। তো এই পুরো হোল বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত? আমি সবার প্রথম যদি আসি শাশ্বতদার কাছে। শাশ্বত, তুমি এই হোল বিষয়টা নিয়ে তোমার কি মতামত, তুমি আমাকে বলো। ভাই, এটা খুবই জটিল একটা প্রশ্ন, যে তুই বললি হুশ ফিরে গেছে সবার, এইরকম কিছু আমার মনে হয়নি। আর এই 72 ঘন্টার যে ইস্যুটা, মানে সো কল হুঁশ, মানে ওই ওই হ্যাঁ, ভাবে ভেবো না এটা যে আসলে আমি টলিউডের এত অজস্রবার নিরাশ হয়েছি যে এবার বোধহয় হুশ ফুললো, এবার বোধহয় কন্টেন্টে ফোকাস করলো, এবার বোধহয় আর্টিস্টদের নিরাপত্তায় ফোকাস করলো। এরকম প্রতিবারই কথা ঘটে, আদতে কিছু হয় না। তো এই জিনিসটাতে আমি কিছু বলতে পারছি না, কিন্তু 72 ঘন্টা যে বিষয়টা, এটা কিন্তু ক্লিয়ার নয়। এটার মধ্যে যেরকম মানে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ভরসা দেবকে দিয়েছে, যেটা আমি পড়েছি আর কি, যে এবং কিছুটা ইন্টারভিউ দেখেছি, দেব তো নিজেই বলেছে যে 72 ঘন্টার মধ্যে যারা ব্যান্ড অ্যাক্টর, ব্যান্ড ডিরেক্টর, তাদেরকে ফিরিয়ে আনা হবে। উল্টো দিকে কিন্তু যিনি মানে ফেডারেশনের হেড বলতে পারি, নাম কি নেব, নাম নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, না কোনো সমস্যা নেই, আমি ওর ভিডিওতেও নিয়েছি। ঠিক আছে, মানে স্বরূপ বিশ্বাসের কথা বলছি। তিনি কিন্তু আবার হ্যাঁ। উল্টো বয়ান দিয়েছে যে এটা অতটা সহজ বিষয় নয়, এটা এত ইজিলি এনফোর্স করা যাবে না। তো 72 ঘন্টা পরেই বোঝা যাবে। বাট ওভারঅল দেখতে গেলে এটা এমনিতেই খুব দুঃখজনক যে অনির্বাণের মতন অ্যাক্টর, তারপর হচ্ছে গিয়ে কিছু অত্যন্ত প্রতিভাবান ডিরেক্টর যেরকম ইন্দ্রনীল রায়চৌধুরী, এরা অনেকেই মানে ব্যান্ড হয়ে আছে। ব্যান্ড হয়ে থাকার পরে তো ইন্ডাস্ট্রি কতটা হুঁশ ফিরেছে বলতে পারবো না। বাট তারই সাথে রাহুল অরুণোদয়ের মৃত্যুর পরে যে প্রোডাকশন হাউস ম্যাজিক মুভমেন্টস, তাদেরও কিছু নিষেধাজ্ঞা পড়েছে, তারাও কিছু জায়গা থেকে সরছে। এটা একদিকে ভালো, কারণ এইটুকু প্রোটেকশন রাখা উচিত ছিল। অ্যাজ ওরা বহু মিথ্যা বয়ান দিয়েছে, সেটা কিন্তু উঠে এসছে, ভুল বা মিথ্যা বয়ান যেটাই বলি। তো এটাই। এবার আমি প্রত্যেকের কাছে আসবো। প্রত্যেকটা, তুমি এই বিষয়টা আমাকে বলো, কোথাও কি তোমার মনে হয় এই যে পুরো হোল বিষয়টা, এই যে আন্দোলন, এই সবাই, এটা পুরোপুরি একটা ফেল এক্সারসাইজ? মানে যেখানে ইন্ডাস্ট্রি এতগুলো বলদ রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো জাস্ট একটা নাটকের পরিসর। এটা দিন দিন এত প্রহসন এই ইন্ডাস্ট্রিকে নিয়ে হয়ে যাচ্ছে, এইগুলো নিয়ে কথা বলতে বলতে না, মানে এক প্রকার ওদের থাকে না, বাজে খাবার খেতে খেতে জিভের স্বাদটা ঠিক যেরকম চলে যায়, ওরকমই কাইন্ড অফ হয়ে গেছে। ওই স্বাদ চলে গেছে, এবং ওই যার মধ্যে কোনো মশলা নেই, কোনো নুন নেই। ওকে, আর একজন মানুষের চলে যাওয়া, তার কতটা একাকিত্ব বা খালি হয়ে যাওয়া, এটা শুধুমাত্র যেই মানুষটার কাছে শুধুমাত্র সে বুঝতে পারবে তার কতটা ক্ষতি হলো, বা তার কারো কতটা ক্ষতি হয়েছে, সেটা কিন্তু কেউ সেটা উপলব্ধি করতে পারবে না। কারোর যদি বলেও, আমরা আমাদের পরিবারে সাপোজ কারোর একটা মৃত্যু হয়ে গেছে, সেই মুমেন্টটায় যতক্ষণ অব্দি দেখবি ওই শ্মশান অব্দি যে বডিটা নিয়ে যাওয়া হয়, যখন পোড়ানো হয়, অন্ত্যেষ্টিক্রিয়া পুরো সম্পূর্ণ হয়ে গেল, তারপরে ফিরে আসার পর আমাদের মানে মাইন্ড মন এরকম ভাবেই তৈরি আমরা, আমাদের কিন্তু ওই জায়গাটা ভুলতে কিন্তু 1 থেকে 2 দিন বেশি লাগে না। সেটা কিন্তু আমাদের হয়ে আসে, এবং একটা সময় পর খুব কাছের মানুষ যদি হয়, একটা বিরাট বড় একটা ধাক্কা খেলাম, ঠিক আছে, আমি আদার্স পরিবারের লোকজনের কথা বলছি, তাদেরও মাইন্ডে কিন্তু মোটামুটি 5 দিন 7 দিন থাকবে, তারাও তারপরে কিন্তু সবাই ব্যস্ত হয়ে যাবে। কিন্তু যার অ্যাকচুয়ালি লস হলো, সে কিন্তু তার জীবনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। সে অনেকদিন ধরে সাফার করবে, তার বারে বারে মনে পড়বে প্রত্যেকটা জায়গার মুহূর্ত গুলো, মুভমেন্ট গুলো, কি কথাবার্তা হতো, ঠিক আছে। কিন্তু আজকে একজনের এরকম চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রির এই যে নাড়াচাড়া দিয়ে বসা, এবং এত বক্তব্য, এত কমেন্ট, তারপর হচ্ছে আমাদের স্বনামধন্য ম্যাডাম সেনগুপ্ত অভয়ের পর যেরকম ভাবে শঙ্খফু দিয়েছিল, প্রত্যেকবার তার ক্যামেরার সামনে এসে কিছু একটা বক্তৃতা রাখতেই হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে।
আর স্বরূপ বিশ্বাস, দেব, এদের এত তরজা, একে অপরকে চোখে দেখতে না পাওয়া, ওকে নানা রকম কটাক্ষ ছুড়ে দেওয়া, আমরা তো কম দেখিনি এগুলোর ভাই। মানে আর কত আর কত। আর রীতিমতো বলতো কি, মানে বাংলার অডিয়েন্স দেখে দেখে এমন একটা মানে বৃত্তৃষ্ণায় ভরে গেছে তাদের, না তারা সেই শিল্পীদেরকে আর শিল্পীর জায়গাটা দিতে পারছে না। তারা যদি শিল্পীরা যদি দেখে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা ফেসবুক হ্যান্ডেলে গিয়ে মানে লোকজন তাদের প্রতি কতটা বিরক্ত হয়ে কথাবার্তা গুলো বলছে, তাদের রীতিমতো লজ্জা পাওয়া উচিত। এটাই হচ্ছে ব্যাপার। এই যে মিটিং এর ভিডিও গুলোর যদি কমেন্ট দেখো, লোকেরা বলছে রীতিমতো যে এখানে তো মানে মেন যে দোষী তাকে কিছু বলা হচ্ছে না, মানে সেই পুরো রাজত্বটা করছে তাকে কিছু বলছে না, দোষ হচ্ছে অন্য কারো। দিনের শেষে ওটাই হয় বাঙালিদের, যে আমে দুধে মিশে যাবে, আটি হয়ে তুমি গড়াগড়ি খাবে, এবং আটিটা হবে কিন্তু আমরা অডিয়েন্সরাই কিন্তু আটি হয়ে গড়াগড়ি খাবে। এবং এটা হতে বেশি সময় লাগবে না, আমি বলেও দিচ্ছি সেটা 1 থেকে 2 মাসের মধ্যে। কেননা এরকম সিনারিও আমি যখন বলেছিলাম তার ঠিক 1 মাসও যায়নি, আবার একটা নতুন একটা এরকম স্ক্যাম, এরকম একটা ঝামেলা এরকম কিন্তু আবার শুরু হয়ে গেছিল। আর বারংবার আমরা যারা চ্যানেল চালাই না, আমরা জানি আমাদের কোন টপিকটা নিয়ে ধরলে বা কোন টপিকটা নিয়ে করলে একটু চ্যানেলে আমাদের ভিউজ আসবে, ঠিক আছে। এখানে কেউ কিন্তু ধোয়া তুলসী পাতা না, সবাই যথেষ্ট বুদ্ধি নিয়ে চলে। তারা জানে যে দিনের শেষে আমাদের ভিউজটা ম্যাটার করে, ভিউজটা ম্যাটার করে। সেটা 1.5 লাখের চ্যানেল হোক, সেটা 90,000-এর চ্যানেল হোক, সেটা 70,000-এর চ্যানেল হোক, সেটা 50,000 হোক, সেটা 40 হোক, সেটা 1 হোক, সেটা 2 হোক, 5 হোক, 6 হোক, যেই হোক না কেন, দিনের শেষে ভিউজটা ম্যাটার করে। যেই টপিকটার উপর ভিউজ আসবে সেই টপিকটার উপর মানুষ কিন্তু 3 থেকে 4 রকমের ভেরিয়েশনে নানা রকম জিনিসপত্র নিয়ে আসে, ঠিক আছে। এটা কোনো খারাপ বিষয় না, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের এক একটা ন্যারেটিভ থাকতেই পারে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে একটা মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, সেটাকে নিয়ে তুমি একটা ভিডিওর মধ্যে তুমি বক্তব্য রেখে দাও, ঠিক আছে। কেননা তারা অনেকদিন ধরে এই প্ল্যাটফর্মটার সাথে যুক্ত আছে। এবার সেইটা নিয়ে যদি 3-4 রকম 5 রকমের ভিডিও এসে যায়, তাহলে বলবো যে ভিউজ এর একটা খিদে কিন্তু সবারই আছে, সেটা আমার মধ্যেও যেরকম আছে সেটা অন্যদের মধ্যেও আছে, তাই না। আমি তো দেখা যাক, ঠিক আছে। এবার তোর এই ভিউজ এর খিদেটা নেই তাই তুই বার করিসনি, তোর এই ভিউজ এর খিদেটা নেই মানে মনে হলো তো যে হ্যাঁ, মানে একটা জিনিস মনে হলো যে সবে মারা গেল, মানে মানে একটা লেখা দেখলাম ফেসবুকে যে লাশ যত তাজা লেখা তত রাজা, এরকম আর কি। তো ওই জিনিসটার জন্য ইচ্ছে করলো না, একটা পডকাস্ট ফোমাস দিয়েছিলাম এই আর কি। বাট ইন্ডাস্ট্রি তো মানে আমিও সেই ব্যাপারটা নিয়ে যখন হয়েছিল একটা ভিডিও করেছিলাম, এবং এই যে শুটিং বন্ধ করলো এইটা নিয়ে একটা ভিডিও করেছি, ব্যাস। এবার যাই হোক, এবার কে কয়টা এটা নিয়ে ভিডিও করেছে সেটা সবারই দুটো চোখ আছে, দুটো কান আছে, সবাই দেখছে, সবাই জানছে, আলাদা করে কি তোমরা সাপোর্ট করছো, মানে শুটিং বন্ধ যে হয়েছে এই পুরো বিষয়টাকে? আরে পুরো উঠিয়ে দিক না, আমরা বেঁচে যাই, পুরো উঠিয়ে দিই, আমরা বেঁচে যাই। 2 দিন পরে রাস্তায় দেখা হলো, কি দাদা ভালো তো, চলো মুড়ি খাই একসাথে, চা খাই একসাথে, ওরকমই অবস্থা হবে। ওই একজন অনির্বাণ তো এখন তো ওই গান বাজনা নিয়ে করতে হচ্ছে। এবার দেখবি কিছু কিছু আর্টিস্টকে তখন ওই পথেই চলতে হচ্ছে, আর দেখ না আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে। মানে আমি বলতেও পারছি না, মানে কয়েকদিন পরে দেখা যাবে অলরেডি ফেসবুকে ব্লগ বানায়, অলরেডি ফেসবুকে অনেকে হয়েও গেছে। আজকে রাহুলকে চান্স দেওয়া, রাহুল ভালো একটা আর কি, খারাপ একটা আর কি, মাঝারি একটা, এগুলো পরের বিষয়। মানুষ তো আগে এগুলো দাঁড়িয়ে দেয়। আগে আমার এখানে কমেন্ট করছে দেখতে ভালো না, আরে ভাই দেখতে ভালো না তুমি একটা শিল্পীর বিচার করছো, মানে কতটা কুপমুন্ডুক, কতটা মূর্খ অশিক্ষিত হলে এই ধরনের কমেন্ট করতে পারে। মানুষের দেখতে ভালো না হওয়া নিয়ে নাকি কাজ পাচ্ছে না। আজকে রাহুলকে তো সেরকম ভাবে, তো রাহুলকে সেরকম ভাবে তোর ট্যালেন্ট কি আছে না আছে সেগুলো এক্সপ্লোর করে বলছে। রাহুলকে কিন্তু একসময় কমেন্ট করেছে ওখানে, আমি জবাব দিয়েছি, ঠিক আছে। আমি অন্তত জবাব দিই, কমেন্টে যারা যারা করে ওই আলফাল কমেন্ট করলে আমি জবাব দিই। তা আমি ভাবি আজকে যারা যারা আর্টিস্ট আছে, যারা আমাদের বাংলায় যে কজন আছে, ছোট মাঝারি বড় যাই হোক না কেন, তাদেরকে নিয়ে কতটা এক্সপ্লোর করা হয়, তাদের চরিত্র নিয়ে, বা একটা ভালো নতুন গল্প নিয়ে আসবো। একটা গড়বাঁধা ওই যে থাকে না কিছু কিছু, ওই যে পাটিগণিতে, বীজগণিতে বা অঙ্কে তুমি কিভাবে পাস করবে, তোমাকে কিছু কিছু জিনিস দেওয়া হবে, তুমি এই জিনিসপত্রগুলো প্র্যাকটিস করো, তোমাকে এইটুকুনি পাস করলেই হয়ে যাবে। 100 মার্কস, তোমাকে 40 মার্কস এখান থেকে তোমাকে তুলতে হবে। বাংলা সিনেমা হয়ে গেছে এখন এরকম, একটা লিমিটেড বাজেট, এই
পয়েন্ট গুলো আছে, এই কভার করো, অডিয়েন্স দেখতে যাবে, ওখান থেকে মোটামুটি একটা টাকা উঠায়, ব্যাস হয়ে গেছে, আর সাকসেসফুল। 50 দিনও চলে না, 50 দিনও চলে না, 100 দিনও চলে না, এক সপ্তাহ ঠিক আছে? 100 দিন 100 দিনের কাজের মতো। আমি দেখতে চাই 100 দিন কোন সিনেমা হলটায় চলছে 100 দিন। আর এদের আবার সাকসেস পার্টি একটা টাকা তুলতে পারছে না, ওই রমরমিয়ে এত মানে বেশভূষা পরে, এত ক্যামেরা, এত সাজসজ্জা, এরা পার্টি করছে বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে। মানে কিসের দেখানো? এই যে বলে না মানুষের, এই যে সাধারণ মানুষের একটা দেখানোর একটা টেন্ডেন্সি হয়ে গেছে, এবং আর্টিস্টদেরও এরকম একটা ব্যাপার চলছে না। এই যে নগরের ভেলা মতো একটা সিনেমা, মানিক বাবুর মেঘের মতো একটা সিনেমা, এই সিনেমাগুলো লোকে দেখে না, এই সিনেমাগুলোর কোনো দাম নেই। সিনেমার বাজেট নেই, 4টে বাউন্সারকে নিয়ে ঘুরছে, কাজে না সে বাঁচানো বেশি তো। নতুন কি আমাদের এখানে কল্যাণীতে যে মালিক আছে, আমি তাকে বলেছিলাম মানিক বাবুর মেঘ নিয়ে আসুন, না এখানে তো কেউ দেখবে না। আরে দেখবে কি দেখবে না তুমি সেটা যা বোঝো, তুমি বড় বোদ্ধা হয়ে গেছো, নিয়ে তো আসো। যখন এই যে ছোটদের ছবি একটা নিয়ে আসো না, তোর এই যে 3টে বাচ্চা নিয়ে, ওটার নামটা বল, এই যে রিসেন্টলি বেরোলো কত বছর, হ্যাঁ ও অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন 1 সপ্তাহে কলকাতায় চলেছে, ঠিক আছে? আমি মনে হয় কলকাতায় মনে হয় দেখতে গেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না এখন। আমি বলে 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 নিয়ে আসলাম, কেননা মালিকের সাথে আমার ভালো যোগাযোগ আছে। 1 সপ্তাহ বাদে আসলো, যেদিন আসলো শুক্রবারে নিয়ে আসলো না শনিবারে আসলো, ওই দিন একটা শো দিয়েছে, বিশ্বাস করবে না যে মোটামুটি ভালো লোক হয়ে গেছে, এবং অনেক দিন কিন্তু চলেছে অঙ্ক কি কঠিন। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আছে, আমার পাবলিক রিয়াকশন ভিডিও আছে, কেউ চাইলে দেখেও নিতে পারেন ওখানে যে কত পাবলিক এসেছিল। তা আমাদের এখানে মোটামুটি চলে। এবার বাংলা সিনেমা আর বাংলা এই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার মতো এক ফোঁটাও নেই, কিচ্ছু নেই। ওই 1জন 2জন একটু চেষ্টা চরিত্র করছে, কিন্তু তার মধ্যে একে ওকে নামানোর চেষ্টা, এ ওকে হিংসা করছে, এ ওকে এই করছে, এ ডেট দিচ্ছে না, এ ষান্মাসিক পত্রিকা, এর 1 বছরে এই কটা সিনেমা বেরোতে পারবে, নাটক, এবার সবাই সবাইকে নিজেকে হুনু মনে করছে। আমার আর ভালো লাগছে না, এই দেখে দেখে না মানে চোখ কান মানে পচে গেছে, বিরক্তিকর, জাস্ট বিরক্তিকর, ভালো লাগে সিনেমা না। কম কেচ্ছা বেশি। হ্যাঁ তুই দেখ সবাই কেচ্ছা নিয়ে সবাই কথা বলছি আমরা, সিনেমা নিয়ে কোনো বাংলা সিনেমা নিয়ে ইচ্ছা নেই, কিন্তু অনেকে Industry কম, plot করার বেশি। গেছে, কেচ্ছাতেই কিন্তু অনেকে পপুলার হয়ে গেছে। এবার কে পপুলার হয়েছে সেটা হ্যাঁ। বলছি। একদমই তাই, একদমই তাই। যাই হোক, নীতিশ, বাদ দে, এবার ফুড ক্যাচারি বাদ দে, অন্য কিছু টপিক বলো। রবিদা, এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে বন্ধ হচ্ছে, মানে এখন একটা মানে দেখতে পাচ্ছি যে বয়কট কালচার চলছে, মানে কিছু হচ্ছে তো বয়কট চলো। আর এই জিনিসটা না, যে ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস গিল্ড, এই জিনিসটা কিন্তু 2024-এর পর থেকে আমরা বেশি পরিমাণে যেন এই টপিকটার উপর যেন বেশি মিডিয়া কভারেজ করছে। দেখো প্রথমে এই জিনিসটা হলো, তারপরে তুমি যে দেখো অনেকের সাথে অনেকের কন্ট্রোভার্সি হয়েছে, ফেডারেশনের এর সাথে তার কন্ট্রোভার্সি হয়েছে। এই ধরনের যে ভেতরকার কথা, মানে টলিউডের যে ভেতরকার কথা, সেগুলো আমরা কিন্তু আগে জানতাম না। আগে কে ফেডারেশনে হেড রয়েছে, কোন ইম্পা কি, আমি তো প্রথমে চাই টলি অনলাইনে যে কটা লোকজন আছে হলোম্যান হয়ে সব কটাকে ওপরকে চড়াও করি, এই টলি অনলাইনে যে কটা লোকে যে খবর বার করে। আচ্ছা, এরপর দিয়ে মানে এই যে জবে থেকে মিডিয়া কভারেজ করা স্টার্ট করলো, এমনিতেই তো বাংলা সিনেমার মানে খারাপই, মানে লোকের মধ্যে তো খারাপই চিন্তা ধারণা ছিল, এরপর তো আরো পরিমাণে এই জিনিসটা স্যাচুরেট করতে স্টার্ট করলো। তো এই নিয়ে তোমার কি মতামত? আচ্ছা ওয়েট, আমার একটা কল আসছে, আমাকে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো ঠিক আছে, আমি তাহলে লিভ হচ্ছি, ওকে? চলো চলো চলো, টাটা। ঠিক আছে, ঠিক আছে, টাটা 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 টাটা। হ্যাঁ টাটা। টাটা, টাটা, টাটা। দেখ, প্রথম কথা হচ্ছে যে যখন থেকেই এই মানে ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স চুটি যখন ঢুকেছে, তখন তো ইন্ডাস্ট্রি পুরোপুরি মানে গর্ত হয়ে গন্ধ দেশে চলে গেছে। এটা যে প্রথম কথা। যে বলা হচ্ছে যে এইটু ছোট একটা ইন্ডাস্ট্রি, পিঁপড়ের মুখ তো ছোট, তারপর ফেডারেল কার্বনের গিল, মানে সেই কঙ্কালের ফ্রেঞ্চ কাটের মতো অবস্থা আর কি, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে যেটা হ্যাঁ ওটা হচ্ছে আমসত্ব আর কি, গরু সানগ্লাসের মতো আর কি, এরকম হচ্ছে অবস্থা আর কি। ব্যাপারটা হচ্ছে যে এখন দেখতে পাচ্ছি যে যাই কিছু হয় এই কাজ বন্ধ, ওই কাজ বন্ধ, সবেতেই কাজ বন্ধ। ভাই তার থেকে ইন্ডাস্ট্রি তুলে দিই, উঠে যাক পুরো একদম। আমরা এই যে বারবার রিভিউ করতে আসে, সমালোচনা ক্রিটিসাইজ করি, ধুয়ে দিয়ে একদম
তাহলে আমরা সেটা করতাম তাহলে সেক্ষেত্রে আর কি, ঠিক আছে। এমনিতে এই যে রাহুল মমতা ব্যানার্জি সে তো এই যে পডকাস্ট চ্যানেল চালাচ্ছে। এবার কিছু ক্রিটিসাইজ করো, তুমি হ্যাঁ, কিছু ক্রিটিসাইজ। লালবাজার দৌড়াবে। হ্যাঁ, এটা কিছু নিতে পারে না, ঠিক আছে, এরকম অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, অনেকে আমি দেখেছি যে তারা কিন্তু কিছুর নামে তারা কিন্তু 5 লাখ টাকা কিন্তু করেছে, এটা কিন্তু হয়েছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ভাই এই যে রাহুল ব্যানার্জি মারা গেছে, সবার হুশ পেয়েছে, খুব ভালো কথা। তাই হুশটা এখন কেন ফিরলো? যখন মানুষের বেঁচে তখন হুশ কেন ফিরেনি? তখন তার হুশটা কোথায় ছিল? তখন সেটা কোথায় ছিল? আর দ্বিতীয় কথা হচ্ছে রাহুল ব্যানার্জি যখন মানে বেঁচে ছিলেন যখন, তখন সে ভালো করে কাজ কেন পেত না? কেন তাকে কন্ট্রিবিউটর হতে হয়েছিল? তখন তখন তারা কোথায় ছিল সেই সময়? এখন তো দলে দলে উঠলে পড়ছে আর কি। আবার হঠাৎ করে তারা বললো যে কাজ বন্ধ, হ্যান ত্যান একদম বন্ধ। এবার হঠাৎ করে বলছে যে মানে যে আবার কাজ চালু, আবার কাজ তুলে নিচ্ছি। আর ব্যাপার হচ্ছে এই যে তারা বলছে তারা এখন ছোট ক্রিয়েটার বা ছোট যারা ডিরেক্টর হিসেবে ভাবছে, আউটডোর ভাবছে তো, মানে মানে যদি তাদের বলা হয় যে পুজোর সময় অমুক ছোট ছোট জায়গাতে তারা জায়গা করে দেবে তো, মানে সবসময় দেখতে পুজোর সময় কি হয়, ওই বড় প্রোডাকশন হাউস গুলো নিজেদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং করে রাখে, ওই সব হল তারাই পেয়ে নেয়, তারাই নিয়ে বসে থাকে। ছোট সিনেমা গুলো ছোট ডিরেক্টর তারা কোনো জায়গা পায় না। এই যে নজরে ফেলা ছবিটা, এত ভালো একটা ছবি হয়েছে, এই ছবিটা কেন এরকম ভাবে প্রদর্শিত করা হচ্ছে? কেন করা হচ্ছে এরকম? কেন ছবিটা হল পেলো না? তোমাদের ধক আছে যে একটা এই ছবিটা একটা হলে ভালো জায়গা দিই? কখনো দেখা যাবে না, হয় না, একদমই হয় না এই জিনিসটা, ঠিক আছে। সুতরাং সিনারিও কিছু বদলাবে না। আজকে এটা সবচেয়ে নাটকবাজ। আজ এরা এরকম দেখাচ্ছে যে আমার খুব ইয়ে আছে, এই যে লীনা গঙ্গোপাধ্যায় মসুল ওনার নাম, যাকে বললো যে তার সঙ্গে ওখানে কাজ করবো না, আজকে বলছে তো কাল, হ্যাঁ কালকে দেখা যাবে যে কালকে এর সাথে কোন একটা প্রোডাকশনের কোন প্রজেক্টে তারা কাজ করছে। হতেই পারে। এটা তো এই ঘটনা তো এই ঘটনা তো আরজি করার সময় একজন ডিরেক্টরকে, আমি এর নাম নিচ্ছি না আর এখানে, একজন ডিরেক্টরকে বয়কট করা হয়েছিল। সে তো এখন সুন্দর মিছিলে হাঁটছে, সিনেমা বানাচ্ছে, দেখছো তো। এবং তার নামে কিন্তু অভিযোগ মানে তখন তুলেছিল। এখন সে লীনা গাঙ্গুলির এগেনস্টেও কথা বলছে, তার এগেনস্টেও প্রতিবাদে নামছে। তো সিনেমা ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে যে আজকে যেটা কালকে ওটা পাল্টাতে, ওই পাল্টিবাজি করতে 2 সেকেন্ড সময় লাগে। বাংলাতে এমনিতেও রাজনীতি সিনেমা কোনোটাতেই পাল্টিবাজিতে অত বেশি সময় লাগে না, সুবিধা দেখলেই চলে যায়। সুতরাং এই সময় এই ইন্ডাস্ট্রির মধ্যে সত্যি বলতে কিছু নেই। লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে 2 দিন বাদে ফটো তুলবে এই সভাপতিগুলো, আমি গ্যারান্টি দিয়ে বলছি। হ্যাঁ, ওইটাতে বলছি যে মানে আজকে দেখাচ্ছি এরা সবাই খুব ভাবছে হ্যান ত্যান, সব এক হয়ে গেছে, কিচ্ছু এক হয়নি। সব হচ্ছে উপরে সব দেখনদারি, ভেতরে কিছু নেই। ভেতরে পুরো একদম মানে হয় না যে ক্যান্সার হয় না, ভেতরে পুরো মানে পচে নষ্ট হয়ে যায় আর কি, উপরে চামড়াটা থাকে। ইন্ডাস্ট্রি হচ্ছে সেই ক্যান্সারের রোগীর মতো আর কি, ভেতরে কিচ্ছু নেই, পুরো অন্তঃশ্বাস শূন্য, একদম পুরো অন্তঃশ্বাস শূন্য হয়ে গেছে আর কি। একদম 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 ওটাই হচ্ছে ব্যাপার আর কি, একদম একদম এটাই। আচ্ছা ঠিক আছে, চলো, খুব ভালো আমাদের আলোচনা হলো। এবং প্রথমবার আমার চ্যানেলে টিম থেকে আর কি শাশ্বতদা এসছে, অনেক অনেক থ্যাংক ইউ আসার জন্য। এবং দেখতে পাবেন আপনারা, সেটা সৌভিকদার চ্যানেল বলি, সেটা শাশ্বতদার চ্যানেল বলি, সবার চ্যানেল দেখতে পাবেন। এবং প্রত্যেকটা অবভিয়াসলি ছিল আমাদের সাথে, চলে গেল একটা কাজের জন্য, তো তারও চ্যানেলে আমরা হয়তো আসবো সামনের দিনে, ঠিক আছে। সবার চ্যানেলই পডকাস্ট হবে, সবার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেরকম সৌভিকদার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সিনেগানি। এবং টিম সরি আমি এখন শাশ্বতদার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই। এবং আমাদের পডকাস্ট, এই ধরনের পডকাস্ট পেতে মানে অপেক্ষা করতে হবে না বেশি দিন, আমরা জানি একটু দেরিতে আনি আমরা, বাট আশা করি সামনের দিনে চেষ্টা করবো যে তাড়াতাড়ি আনার। এবং হ্যাঁ, সাউন্ডের জন্য কিছু প্রবলেম হলে গালাগালি দেবেন না, কারণ নেটওয়ার্ক কিছু ছিল, ঠিক আছে। সাউন্ডে হয়তো কিছু প্রবলেম পেতে পারেন আপনারা পডকাস্ট দেখাকালীন, তো সেটার জন্য খুবই আমরা মানে আমি অন্তত খুব দুঃখিত, কিছু করার নেই। যাই হোক, এখানেই পডকাস্টটা শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, নেক্সট দেখা হবে, টাটা।